আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমিন নওয়াজ অনলাইন স্কুলের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত তোমরা অনলাইন ক্লাসগুলো দেখতেছো এবং বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে একটি আধুনিক কোষের প্রধান কয়েকটি কোষীয় অঙ্গাণু নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব উদ্ভিদ টিস্যু নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের জেনে নিতে হবে টিস্যু কি বা টিস্যু কাকে বলে। তোমরা একটু বোর্ডে দেখো, আমি লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। টিস্যুর সংজ্ঞাটি আমি বোর্ডে লিখে দিয়েছি। একই ধরনের বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ যখন পরস্পর সহ অবস্থানের মাধ্যমে একই কাজ সম্পাদন করে, তখন সেই কোষগুচ্ছকে টিস্যু বা কলা বলা হয়। এরপরে আমরা জানব টিস্যুর প্রকারভেদ। টিস্যু প্রথমত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ভাজক টিস্যু এবং অপরটি হলো স্থায়ী টিস্যু। তাহলে টিস্যুর প্রকারভেদ নিয়ে এখন আমি আলোচনা করব। টিস্যুর প্রকারভেদ। টিস্যুকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ভাজক টিস্যু এবং অপরটি স্থায়ী টিস্যু। প্রথমত টিস্যুকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি স্থায়ী টিস্যু। তো আমরা ভাজক টিস্যু কোনগুলোকে বলবো? ভাজক টিস্যু হচ্ছে এই টিস্যুর ভিতরে যে সকল কোষ আছে, এই কোষগুলো বিভাজনে সক্ষম, অর্থাৎ এই কোষের পরস্পর এরা বিভাজিত হতে পারে। আর স্থায়ী টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো কিন্তু বিভাজিত হতে পারে না। অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনক্ষম আর স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনক্ষম নয়। তাহলে ভাজক টিস্যুর সংজ্ঞায় আমরা বলতে পারি, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে তাকে ভাজক টিস্যু বলে, আর যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না তাকে স্থায়ী টিস্যু বলে। এখন আমরা স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো নিয়ে
এখন আলোচনা করব। তো স্থায়ী টিস্যু কে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সরল টিস্যু, দ্বিতীয়টি জটিল টিস্যু এবং তৃতীয়টি হচ্ছে নিঃস্রাবী টিস্যু। স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সরল টিস্যু, দ্বিতীয়টি জটিল টিস্যু এবং তৃতীয়টি হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে মূলত সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিঃস্রাবী টিস্যু নিয়ে তোমরা হয়তোবা উচ্চ মাধ্যমিকে তোমরা জানতে পারবে। তো এখন আমি সরল টিস্যু নিয়ে পুনরায় আলোচনা করব। তো সরল টিস্যুকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, সেটি আমরা পরে আসব। প্রথমে আমরা জেনে নেই কোনগুলোকে আমরা সরল টিস্যু বলবো। সাধারণত সরল টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলোর আকার আকৃতিগত দিক থেকে কিন্তু অভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এই সরল টিস্যুতে বিদ্যমান কোষগুলোর আকার প্রায় আমরা একই রকমের দেখতে পাই। তো এই কোষের আকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়। তোমরা একটু দেখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি। সরল টিস্যুর প্রকারভেদ। প্রথমে হচ্ছে প্যারেনকাইমা, দ্বিতীয়ত হচ্ছে কোলেনকাইমা, তৃতীয়ত হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে সরল টিস্যুকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে প্যারেনকাইমা, দ্বিতীয়টি হচ্ছে কোলেনকাইমা এবং তৃতীয়টি হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো এখন আমাদের জানতে হবে প্যারেনকাইমাটা দেখতে কি রকম, এর বৈশিষ্ট্য কি, কাজ কি। তারপর ঠিক একইভাবে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দেখতে কি রকম, এদের বৈশিষ্ট্য এবং কাজ, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। তো শুরুতে আমি একটি প্যারেনকাইমা কোষের চিত্র অঙ্কন করতেছি, তোমরা দেখো। প্যারেনকাইমা কোষটি মূলত প্যারেনকাইমা টিস্যুটি দেখতে মূলত এরকম।
প্যারেনকাইমা কোষটি দেখতে প্রায় এরকম। এখানে এটি পাতলা প্রাচীর, পাতলা কোষ প্রাচীর, তারপরে এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং ভিতরে সাইটোপ্লাজম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই চিত্রটা থেকে কিন্তু আমরা প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা লিখতে পারি। তো প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্যে আমরা কি লিখতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলো আছে এই কোষগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে। তারপর প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজম দ্বারা পরিপূর্ণ থাকে এবং এদের নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে আকারে বড় হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এই চিত্র থেকে খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি আমরা বলি যে প্যারেনকাইমা টিস্যু এটি কি কাজে লাগে উদ্ভিদে, তো প্যারেনকাইমা টিস্যু মূলত উদ্ভিদ দেহের খাদ্য পরিবহন, তারপর খাদ্য সঞ্চয়, খাদ্য প্রস্তুত, দেহ গঠন ইত্যাদি কাজে প্যারেনকাইমা টিস্যুটির উদ্ভিদ দেহে প্রয়োজন হয়ে থাকে। এ পর্যায়ে আমরা জানব কোলেনকাইমা সম্পর্কে। এখন কোলেনকাইমা টিস্যুটা কি, এটি দেখতে কি রকমের হয়ে থাকে। তো আমি প্রথমে কোলেনকাইমার একটি চিত্র অঙ্কন করতেছি, তোমরা দেখো। কোলেনকাইমার চিত্রটি তোমরা রসায়নে জানো বেনজিনের মতো দেখতে আর কি। দেখতে ঠিক এরকম। অর্থাৎ বেনজিনের চিত্রের মতো এটি দেখতে। চিত্রটি দেখতে এরকম। এই কোষের নিউক্লিয়াস সাধারণত প্যারেনকাইমার থেকে আকারে ছোট হয়ে থাকে। তো এখানে যদি আমরা চিহ্নিত করি তাহলে এটি হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, ভিতরে সাইটোপ্লাজম, তারপরে এটি নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, মূলত কোলেনকাইমা এটি কিন্তু প্যারেনকাইমা এর রূপান্তরিত একটি অবস্থা। অর্থাৎ প্যারেনকাইমাটি রূপান্তরিত হয়ে এটি কোলেনকাইমায় পরিণত হয়। তো এখান থেকে চিত্রটা থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো বলতে পারি, দেখো এখানকার কোষ প্রাচীরটি তুলনামূলকভাবে কিন্তু পুরু হয়ে থাকে। তারপর কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াসও থাকে। কিন্তু এখানে আমরা প্যারেনকাইমার থেকে আলাদা একটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষের যে মাঝ বরাবর যে জায়গাটি আছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফাঁকা জায়গা
নেই, অর্থাৎ কোলেনকাইমা এর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। তাহলে কোলেনকাইমা এর কাজ হচ্ছে মূলত খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, উদ্ভিদ দেহের কাঠামোকে শক্তিশালী করে এই কোলেনকাইমা। এরপরে আমরা জানব স্ক্লেরেনকাইমা সম্পর্কে। স্ক্লেরেনকাইমা, তো স্ক্লেরেনকাইমাটি দেখতে কিরকম তোমরা আগে একটু দেখো। এটা দেখতে কিন্তু ওই কোলেনকাইমা এর মতোই, কিন্তু একটু তফাৎ আছে। তফাৎ হলো এটাই যে স্ক্লেরেনকাইমা এর কোষ প্রাচীরগুলো তুলনামূলকভাবে পুরু হয়ে থাকে, অনেক পুরু এবং মোটা হয়ে থাকে, কারণ এই কোষ প্রাচীরগুলোতে ধীরে ধীরে লিগলিন নামক এক ধরনের রাসায়নিক জমা হয়, যার কারণে এর কোষ প্রাচীরগুলো অত্যন্ত শক্ত এবং মজবুত হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা দেখতে পারতেছো, এটি হচ্ছে স্ক্লেরেনকাইমা এর চিত্র। যদি আমি এর একটি নির্দিষ্ট অংশকে যদি আমি খণ্ডিত করি, তখন এটি দেখতে প্রায় এরকমই লাগবে। অর্থাৎ স্ক্লেরেনকাইমা এর কোষগুলো কিন্তু তুলনামূলকভাবে আকারে লম্বা হয়ে থাকে। তো এখানে এই চিত্রটার মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আগে আমরা যখন কোলেনকাইমা এর চিত্রটি দেখলাম, সেখানে আমরা দেখেছি যে এই কোষ প্রাচীরটা তুলনামূলকভাবে কম পুরু, কিন্তু এখানে স্ক্লেরেনকাইমা এর মধ্যে আমরা দেখতেছি যে কোষ প্রাচীরটা কিন্তু অত্যন্ত পুরু এবং শক্তিশালী। সাধারণত স্ক্লেরেনকাইমা এর মধ্যে কোনো সাইটোপ্লাজম থাকে না, যদিও সামান্য সময়ের জন্য সাইটোপ্লাজম থাকতে পারে, কিন্তু খুব দ্রুত সেই সাইটোপ্লাজমগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং এই স্ক্লেরেনকাইমাটি মৃত কোষে পরিণত হয়ে যায়। এটি মৃত কোষে পরিণত হয়ে যায়, অর্থাৎ স্ক্লেরেনকাইমা টিস্যু এর মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো কিন্তু মৃত কোষ। স্ক্লেরেনকাইমা এর কাজ যেটি হচ্ছে, এটি মূলত উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে এবং পানি এবং খনিজ লবণ পরিবহনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে এই স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমাটা আবার দুই ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে ফাইবার বা তন্তু, এবং দ্বিতীয়টিকে আমরা সাধারণত বলে থাকি
স্টোন সেল যেটিকে আমরা বলে থাকি স্ক্লেরাইট। স্ক্লেরাইট ফাইবার বা তন্তু আমরা সহজ ভাষায় যদি আঁশ বলে থাকি আর কি। তো এটি মূলত সাধারণত এই আঁশের গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে। আমরা বিভিন্ন রকমের আঁশ বা ফাইবার আমরা দেখতে পাই, যেমন এখানে তোমাদের বইয়ে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাঠ তন্তু আর কি, আমরা যেটাকে কাঠ বলে থাকি। এরপরে আরেকটি হচ্ছে স্ক্লেরাইট, যেটাকে আমরা স্টোন সেল বলে থাকি। এটি কিন্তু অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত শক্তিশালী এটি হয়ে থাকে। সাধারণত নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকের মধ্যে স্ক্লেরাইট টিস্যুটি দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উদ্ভিদ টিস্যুর সরল টিস্যুগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি উদ্ভিদের যে জটিল টিস্যু, উদ্ভিদ দেহের মধ্যে যে জটিল টিস্যুগুলো আছে, এই জটিল টিস্যু নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।